এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খুব খারাপ আপনি। তৎক্ষণাৎ প্রহরের জবাব না আসলেও মৃদু স্বরে বলা উহ শব্দে প্রাপ্তি আটকে উঠল। মুহূর্তে উঠে বসল সে। প্রহর মৃদু হাসার চেষ্টা করলে প্রাপ্তি তার বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে এখানে? আবার ব্যথা পেয়েছেন? প্রহর কথা কাটানোর চেষ্টা করলে প্রাপ্তি কাট কাট গলায় বলল, শার্ট খুলুন, আমি দেখতে চাই এখানে কি হয়েছে। প্রহর বুঝতে পারল আর লুকিয়ে লাভ নেই, যা বোঝার বুঝে গেছে তার বউ। তাই সে উঠে বসে সাদা শার্টটা তখনই গা থেকে খুলে নিল। প্রাপ্তির দৃষ্টি আটকাল প্রহরের বাহুতে থাকা তাজা ক্ষতটার উপর। এখনো রক্তের আবরণ লেগে আছে। প্রাপ্তি কঠিন চাহনিতে প্রহরকে দেখে বিছানা থেকে উঠল। টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে পুনরায় প্রহরের কাছে আসলো। প্রহর চুপ থেকে কেশবতী রমণীকে চেয়ে চেয়ে দেখল। লম্বা চুলগুলো ছেড়ে রাখায় কিছু চুল এলোমেলো হয়ে মুখের উপরে এসে পড়ছে। প্রহর হাত বাড়িয়ে চুলগুলো গুছিয়ে দিল। অন্যদিকে প্রাপ্তি ক্ষত স্থান পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দিল। বক্সটা রেখে এসে প্রহরকে জড়িয়ে ধরল প্রাপ্তি। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন প্রাপ্তির সাড়া পাওয়া গেল না, তখন প্রহর ভাবল প্রাপ্তি কাঁদছে। কিন্তু তাকে মিথ্যা প্রমাণিত করে প্রাপ্তি শুষ্ক মুখ তুলে বলল, শুয়ে পড়ুন। প্রহর বিমূঢ় হয়ে চেয়ে থাকলো। পরক্ষণে প্রাপ্তির কোমর টেনে কাছে এনে তাকে নিয়ে শুয়ে পড়ল। প্রাপ্তিও চোখ বুজে আলতো করে প্রহরকে জড়িয়ে ধরল। মনে মনে প্রতিজ্ঞা করল, প্রহর যেভাবে তাকে দেখতে চায় ঠিক সেভাবেই নিজেকে গড়ে তুলবে। প্রহরের আহত অবস্থা দেখেও কান্না করে অস্থির হবে না। শুধু আজ নয়, মাঝে মাঝেই প্রহর ইনজোর্ড হয়ে বাসায় ফেরে। তাছাড়াও তার পিঠে এমনকি সারা শরীরে বিভিন্ন স্টিচের দাগ প্রাপ্তির নজরে পড়েছে। শুরুর দিকে এসব দেখে সে নিজেকে সামলাতে না পারলেও এখন নিজেকে সামলে নিয়েছে। এছাড়া আর কী বা করার আছে। নিস্তব্ধ রজনীতে অন্ধকার আকাশপানে চেয়ে আছে লাবণ্য। ঘুম আসছে না তার। ইতিমধ্যে বাসার সবাই ঘুমে বিভোর। রাত 12:30 বাজতে চলেছে। লাবণ্য এপাশ ওপাশ করে ঘুমাতে পারছে না। প্রত্যয় কল দিবে বলেছিল, কই এখনও তো দিল না। লাবণ্য মনে স্বস্তি পাচ্ছে না। ছাদ থেকে ফেরার পর বারবার খারাপ ইঙ্গিতপূর্ণ বিশ্রী হাসিটা চোখের পর্দায় ভেসে উঠতে গা ঘিন ঘিন করছে তার। প্রত্যেককে না জানানো পর্যন্ত সে শান্তি পাবে না। ওই খারাপ লোকটা কি তার বিয়েতে কোনো ঝামেলা করবে? কেন এসেছিল? তাকে কিভাবে চিনে? এসব চিন্তায় অস্থির হয়ে আছে লাবণ্য। খোলা জানালা দিয়ে অন্ধকার আকাশপানে উদাস মুখে চেয়ে রইল সে। ঠিক 12:40 প্রত্যয়ের কল এলো। লাবণ্য ফোনের স্ক্রিনে নজর রেখে বিছানা থেকে উঠে বসল। তার কাজিনরা সবই রুমেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাদের পাশ কাটিয়ে ব্যালকনিতে গেল লাবণ্য। ফোন রিসিভ করে চুপ থাকলো। প্রত্যয় ধীর গলায় বলল, ঘুমাওনি? কেন? আমার কলের অপেক্ষায় ছিলে? লাবণ্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্রত্যয় এবার সচকিত হয়ে বলল, কি হয়েছে তোমার? কিছু নিয়ে চিন্তা করছো? লাবণ্য আড়ষ্ট হয়ে বলল, আমার ভয় করছে। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, কেন? লাবণ্য রাগ ঢাক না রেখে এবার সমস্ত ঘটনা খুলে বলল প্রত্যয়কে। সব শুনে প্রত্যয়ের মাথা রাগে ফেটে যাবার জোগাড়। এতদিন তার বোনের পিছু ঘুরেছিল ওই বেহায়া, এখন তার হবু বউয়ের পিছু নিয়েছে। ওইকে তো ছাড়বে না প্রত্যয়। ভেতরে আক্রোশে ফেটে পড়লেও প্রত্যয় শান্ত গলায় বলল, চিন্তা করো না, ঘুমাও, আমি আছি তোমার পাশে। এসব নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, তবে আমার অনুমতি ছাড়া বাসা থেকে বের হবে না। প্রত্যয়ের কথায় সায় জানায় লাবণ্য। তাকে ঘুমানোর নির্দেশ দিয়ে প্রত্যয় কল কাটে মুহূর্তে। লাবণ্য আর দাঁড়িয়ে থাকে না, ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে চোখ বুজে শুয়ে পড়ে। কিন্তু বন্ধ চোখের পর্দায় পুনরায় সেই হাসির দৃশ্যটা ভেসে উঠলে সে ভীত নয়নে আশেপাশে চায়। বুকে দুরু দুরু কম্পন চলে, শঙ্কায় বুক কামড়ে ওঠে। কেন বারবার এটা মনে পড়ছে? খারাপ কিছু ঘটবে কি? লাবণ্য ভয়ে পাশে থাকা তার এক কাজিনের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। আতঙ্কে চোখের কোণে অশ্রু জমলে প্রত্যয়ের মুখটা স্মরণ করার চেষ্টায় রত থেকে ঘুমের দেশে পাড়ি জমায়। রাতের তৃতীয় প্রহর চলমান এখন। রাস্তাঘাট ফাঁকা, সব মানুষ ঘুমে বিভোর। হঠাৎই নির্জন জনমানবহীন রাস্তায় এসে থামল কালো রঙের একটি গাড়ি। আচমকা ব্রেক করায় একজন শ্বেত চামড়ার অধিকারিণীর নারী বিরক্ত মুখে পাশে লোকটির দিকে চায়। কিন্তু তথাকথিত লোকটির এদিকে কোনো ধ্যান জ্ঞান নেই। সে অন্যমনস্ক। তার চোখের পর্দায় অনবরত ভাসছে হালকা গোলাপি ঠোঁটজোড়ার মৃদু কম্পন। উফ, মাথায় আগুন ধরিয়ে দেওয়ার মতো একদম।
নারী দেহের প্রতি আজন্মকাল লোভ ছিল ইকরাম খানের। এখন পর্যন্ত অনেক মেয়ের সতীত্ব হরণ করেছে সে, যা আপাতত হিসাব ছাড়া। কেউ স্বেচ্ছায় তার কাছে ধরা দিয়েছে, আর কাউকে জোর করে কার্য হাসিল করা হয়েছে। ধনী বাবার একমাত্র ছেলে, তাও আবার সুদর্শন। তবে সুদর্শন চেহারার আড়ালে যে কুৎসিত রূপটা লুকিয়ে আছে সেটা কজন জানে, আর যারা জানে তাদের ঘৃণার লিস্টে প্রথমেই ইকরামের নামটি রয়েছে। পাশে থাকা রমণীটি বোধহয় ইকরামের হেয়ালিপনায় অস্থির হলো। জৈবিক চাহিদার তাড়না ইকরামের কোলে গিয়ে বসলো। তখনই ইকরামের মুখটা নিজের গলায় চেপে ধরে বলল, বেবি লিভ মি। ইকরাম ক্রুর হাসলো। মেয়েটার গলায় কামড় বসিয়ে বলল, ফিউ মিনিট ওয়েটিং বেবি। শ্বেত চামড়ার মেয়েটার বোধ হয় তর ছিল না, আরও ঘনিষ্ঠ হয়ে শার্ট খুলতে শুরু করলো এবার। ইকরামও বেসামাল, তবে বেসামাল অবস্থাতেও প্রাপ্তিকে স্মরণ করছে তীব্রভাবে। এই মেয়েটার মধ্যে কি আছে? কেন এত টান অনুভব হয় ওর জন্য? সব মেয়ের মাঝে প্রাপ্তিকেই কেন কল্পনা করে? ইকরামের নজর খারাপ, সব নারীর দেহের প্রতি আকর্ষিত হয় সে, কিন্তু প্রাপ্তির বেলায় সম্পূর্ণ ভিন্ন। মেয়েটার ঠোঁট, চাহনি, কথা বলার ভঙ্গিমাও তাকে মুগ্ধতায় ভাসায়। তার ইচ্ছে হয় সারা জীবন নিজের কাছে আটকে রাখতে প্রাপ্তিকে। আবার কদিন আগে যখন শুনেছে প্রত্যয় বিয়ে করতে চলেছে, তখনই তার বউ দেখার আশায় প্রত্যয়কে ফলো করে গেছে প্রতিদিন। কিন্তু কাজ পাগল প্রত্যয় কাজ নিয়ে এতই বিজি ছিল যে তার হবু বউয়ের চিহ্নটিও দেখতে পায়নি। তবে ফলো করা ছেড়ে দেওয়ার একদিন পর আচমকা রাস্তায় দেখতে পায় প্রত্যয়কে মেয়ে সমেত। সেই মেয়েটাকে যে প্রত্যয় বিয়ে করতে চলেছে তা বুঝতে দেরি হয় না ইকরামের। তখনই তাদের গতিপথ অনুসরণ করে মেয়ের বাড়িতে পৌঁছায়। লাবণের উপরও দৃষ্টি ফেলে, ভোগ করার ইচ্ছা জাগে। এখন পরবর্তী শিকার প্রত্যয়ের প্রেয়সী লাবণ্য। এসব ভেবে রোমাঞ্চকর মুহূর্তেও কুটিল হাসে ইকরাম। নেশাক্ত গলায় বিড়বিড় করে প্রত্যয়ের উদ্দেশ্যে বলে, তোর বোন আমার প্রাণ পাখি, ওকে তো আমার যে কোনো মূল্যেই চাই। তার আগেই তোর ঝাক্কাস বইয়ের ইজ্জত হরণ করতে চাই। ভোরের আবছা আলোতে রুমটা মৃদু আলোকিত। হালকা হাওয়ায় সফেদ রঙা পর্দাগুলো উঠছে বিরামহীনভাবে। 5:30 বাজে এখন। চারপাশ নির্জন হলেও মাঝে মাঝে টুকটাক শব্দ শোনা যাচ্ছে, কিন্তু শব্দটা কিসের সেটা প্রাপ্তি ধরতে পারছে না। শব্দের উৎপত্তি স্থল খোঁজার জন্য প্রাপ্তি নিভু নিভু দৃষ্টিতে চায়। ঘুমের র্যাশ এখনও তার দু চোখে রয়ে গেছে। ঝাপসা চোখে দেখতে পায় প্রহর রেডি হচ্ছে, উদম গায়ে বডি স্প্রে ইউজ করে নেভি রঙের শার্টটা গায়ে জড়িয়েছে। শার্টের হাতা গোটাতে শুরু করলে প্রাপ্তিপূর্ণ দৃষ্টিতে তাকায়। প্রহরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ঘুম ঘুম চোখেই উঠে বসে। প্রহর যে নিজের কাজে যাবার জন্য রেডি হচ্ছে এটা প্রাপ্তি ধরতে পেরেছে। প্রহরের নজর হঠাৎ প্রাপ্তির ঘুমন্ত মুখের দিকে নিবদ্ধ হলে সে চমকায়। দ্রুত কদমে প্রাপ্তির কাছে গিয়ে দাঁড়ায়। কণ্ঠ নরম করে বলে, ঘুম থেকে উঠলে কি করে? প্রাপ্তি কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কোথায় যাচ্ছেন? এমন নায়ক সেজে যাবার মানে কি? আপনার করা টুকটাক আওয়াজেই তো ঘুম ভাঙলো আমার। প্রহর বাঁকা হেসে প্রাপ্তির নিকটে বসলো, গালে স্লাইড করে বলল, কি বললে? নায়ক নায়ক লাগছে আমাকে? আদর করতে ইচ্ছে করছে তোমার? প্রাপ্তি থতমত খেলো। সে বলল কি আর এ লোক বুঝলো কি, তাই এই প্রসঙ্গ আর না টেনে বলল, আজও যেতে হবে? তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ বউ। প্রাপ্তি চোখ কুচকে বলল, হয়েছে কি আপনার? প্রহর মৃদু হেসে প্রাপ্তি ঠোঁটে চুমু খেয়ে বলল, যাব, কাজ আছে। কখন আসবেন? সন্ধ্যা হবে। কাল বিয়ে, কালও যাবেন? প্রহর প্রাপ্তির নাক টেনে দিয়ে বলল, তুমি কি চাও? তুমি বললে থাকবো। প্রাপ্তি মুখ ঘুরিয়ে বলল, থাকতে হবে না, আপনি আপনার কাজ নিয়েই থাকুন। প্রাপ্তির অভিমানী মুখের দিকে চেয়ে প্রহর উত্তর দিল, কাল কোথাও যাচ্ছি না। এত অভিমান করো না, বুঝেছ? নয়তো তোমার অভিমানী মুখে শত সহস্র চুমু খেতে ইচ্ছে করে। প্রাপ্তি লজ্জা পেয়ে বলল, এই ভোরবেলায় কি সব বলছেন? প্রাপ্তির দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে প্রহর দুষ্টু হেসে চোখ টিপে জবাব দিল, ভোরবেলাতেই তো প্রেম প্রেম পাই বেশি, কিন্তু আজ প্রেম করার সময়টুকু নেই। তবে কাল অবশ্যই হবে, কি বলো? প্রাপ্তির দৃষ্টি সরিয়ে বলল, যত সব বাজে কথা। প্রহর আলতো হেসে উঠে দাঁড়ালো। জুতা জোড়া পায়ে পরাকালীন প্রাপ্তি জিজ্ঞেস করলো, খাবেন না? প্রহর ধীর আওয়াজে বলল, বাইরে থেকে খেয়ে নিব, তুমি নামাজটা পড়ে শুয়ে থাকো। প্রাপ্তি বিছানা থেকে উঠে বলল, একটু বসুন, আমি আসছি। প্রাপ্তি বাইরে গেলে প্রহর অপেক্ষা করলো কিছুক্ষণ। খানিক পর খাবারের প্লেট হাতে রুমে প্রবেশ করলো প্রাপ্তি। প্রহর তা দেখে বিস্ময়ে বলল, এইটুকু সময় এসব রেডি করলে কিভাবে? প্রাপ্তি রুটি আর গরুর গোশতের প্লেট ব্যাড সাইড টেবিলে রেখে বলল, ফ্রিজে ছিল, গরম করে এনেছি এখন। রুটিও ছিল? প্রাপ্তি মুচকি হেসে বলল,
গতকাল রাতে রুটি বানিয়ে রেখেছিলাম আমি। আপনার তো বিশ্বাস নেই, যখন তখন চলে যান। প্রাপ্তির গাল টেনে দিয়ে প্রহর বলল, বা আমার বউ তো দেখে হেব্বি বুদ্ধিমতী। এবার খান। তুমিও ফ্রেশ হয়ে আসো, একসঙ্গেই খাই। এত জোরে আমার খেতে ইচ্ছে করে না। প্রহর মৃদু শ্বাস ছেড়ে বলল, ওকে, তাহলে আমাকে খাইয়ে দাও। প্রাপ্তি আর কথা বাড়ালো না, রুটিতে ঝুল মাখিয়ে প্রহরের মুখে তুলে দিল। প্রহরও বাধ্যগত ছেলের মতো খাবার শেষ করলো, অতঃপর ছুটে চলে গেল নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। আর প্রাপ্তি শূন্য দৃষ্টিতে তার যাওয়ার পথেই কিছুক্ষণ চেয়ে থেকে পলক ঝাপটে রুমে ফিরে এলো পুনরায়। লাবণ্যকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হলুদ শাড়ি পরনে হালকা সাজগোজ করা মুখটা বড় আকর্ষণীয় দেখাচ্ছে এখন। তাদের বাসার চারতলায় কোনো ফ্ল্যাট নেই, পুরোটাই ফাঁকা। বিভিন্ন অনুষ্ঠান মূলত সেখানেই করা হয়। লাবণ্যের হলুদের অনুষ্ঠানও সেখানেই হচ্ছে আজ। তার কাজিনরা সকলেই হলুদ শাড়িতে সেজেছে। কিছুক্ষণ আগেই প্রত্যয়ের এক কাজিন হলুদ দিয়ে গেছে, এখন মূল অনুষ্ঠান শুরু হবে। তবে লাবণ্য খবর পেয়েছে প্রত্যয় নাকি নিজের হলুদের দিনেও দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। তার নাকি এসবে ইন্টারেস্ট নেই, বিয়েটাই ফার্স্ট প্রায়োরিটি তার কাছে। লাবণ্য একাই বসেছিল এতক্ষণ, এখন কোত্থেকে তার এক কাজিন এসে হাসি মুখে বলল, আপু তোমায় অপসরীর মতো লাগছে, দুলাভাই তোমাকে দেখে চোখে ফিরাতে পারবে না, দেখো। লাবণ্য চোখ রাঙালো তার কাজিনকে, তারপর মনে মনে বলল, রসিকহীন মানব একবারও প্রেমময় দৃষ্টিতে চাইবে না তার দিকে, এসব বুঝে নাকি সে? সন্ধ্যার পর ড্রয়িং রুমের এক কোনায় মেহেদি দিতে বসলো প্রাপ্তি। হলুদ অনুষ্ঠান যখন হলো না, তাই তারা সকলে গোল হয়ে মেহেদি দিতে বসেছে। প্রাপ্তির চাচাতো বোন সবাইকে দিয়ে দিচ্ছে মেহেদি। নুহার মেহেদি দেওয়ার ইতিমধ্যে শেষ। সে বসে বসে এখন প্রাপ্তির মেহেদি দেওয়া দেখছে। হঠাৎ প্রাপ্তির নজর যায় ড্রয়িং রুমের সোফায় বসা রাহাতের পানি। সে বিরস মুখে বসে আছে। প্রাপ্তি এটা দেখে নুহাকে ইশারা করলো সেদিকে। নুহা কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা হেসে দিল। প্রাপ্তি ঠোঁট কুঁচকে বলল, হাসছিস কেন? রাহাত ভাইয়ের সঙ্গে কথা বলছিলি আসার পর থেকে। নুহা হেসে বলল, না, এর জন্যই তো এমন অসহায়ের মতন বসে আছে। কেউ দেখলে বলবে তার বউ তাকে ফেলে চলে গেছে। নুহার হাসি আরো গাঢ় হলো, খিলখিল করে হাসছে। প্রাপ্তি বিরক্তি নিয়ে বলল, হাসি থামা ফাজিল, একবার দেখা করে আয় যা, নয়তো তোর কপালে শনি আছে। নুহা এবার হাসি থামিয়ে চুপচাপ বসলো। প্রাপ্তির কথা অবশ্য ঠিক, পরে দেখা যাবে তার সঙ্গে আর কথাই বলছে না লোকটা। নুহা রাহাতের মুখের দিকে চেয়ে রইল খানিক, অথচ রাহাত একবারও তাকাচ্ছে না। বেশি রেগে গেছে কি? নুহা করুণ কণ্ঠে প্রাপ্তিকে বলল, কোথায় দেখা করব, বাসায় তো মানুষ। প্রাপ্তি এদিক ওদিক তাকালো, তারপর পুরো বাড়ি জুড়ে ঘুরঘুর করা ছোট্ট মেয়ে মিষ্টিকে ডেকে আনলো প্রাপ্তি। মিষ্টি দৌড়ে গলা জড়িয়ে ধরলে প্রাপ্তি তার গাল টেনে দিল। তারপর রাহাতকে দেখে বলল, ওই ভাইয়াটাকে গিয়ে বলো নুহা আপু তোমাকে ডাকছে, আর তাকে বলবা ছাদে থাকতে। মিষ্টি হেসে সায় জানিয়ে রাহাতের দিকে দৌড় দিল তৎক্ষণাৎ। তা দেখে প্রাপ্তি নুহাকে ছাদের দিকে যেতে বলল। অতঃপর আবারও মেহেদি দিতে ব্যস্ত হলো। ছাদের কর্নারে থমথমে মুখে দাঁড়িয়ে আছে রাহাত, দৃষ্টি তার শুধু আসমানে। সামনের চুলগুলো থেকে থেকে উঠছে। সুঠাম দেহে শক্তপুক্তভাবে জুড়ে আছে ব্লু রঙের টি শার্ট, দেখতে লাগছে একদম সুপুরুষ। নুহা ছাদে এসেছে থেকে এক দৃষ্টিতে রাহাতকে দেখে যাচ্ছে, কিন্তু রাহাতের হেলদোল নেই। সে অভিমানী মনে বসে দিব্যি মুখ ফিরিয়ে আছে। নুহা হালকা হেসে এবার তার সামনে গিয়ে দাঁড়ালো, আদরে ভঙ্গিমায় ডাকলো, এই শুনছেন, শুনেন না। রাহাত নির্বিকার, কোনো নরণচরণ নেই, দৃষ্টি এখনো আকাশে নিবদ্ধ। এমন একটা ভাব করছে যেন নুহার কথা সে শুনতে পায়নি। নুহা মুখ ভোতা করলো, তবে দমে না গিয়ে রাহাতের ডান গালে হাত রেখে বলল, এই যে আমার দিকে তাকান একটু। রাহাতে বা নরম হলো নুহার আদরে কথায়। নিজের প্রিয়তমার দিকে চেয়ে বলল, তাকিয়েছে, কি বলবে? রাগ করেছেন কেন? তুমি জানো না? নুহা মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলল, সরি, আর এমন করব না, সত্যি। রাহাত কাট কাট ভঙ্গিমায় বলল, পুনরায় এমন করলে কিন্তু তোমার মাফ নেই, বুঝছো? বাসায় লোকজন আছে মানলাম, তাই বলে আমার কল রিসিভ করবে না তুমি? একটা মেসেজের রিপ্লাই দিয়েছো। তুমি অসুস্থ না হলে এখন যে কি করতাম আমি। নুহা অপরাধী মুখে বিড়বিড় করলো, কি করব, মাঝে মাঝে আপনাকে জ্বালাতে মন চায়, তাই তো ইচ্ছে করে এমন করি। রাহাত নিজের মুখ আরো সামনে এগিয়ে বলল, কি বললে? আবার বলো তো, স্পষ্ট করে বলো। নুহা এবার খিলখিল করে হেসে দিল।
প্রিয়তমার হাসির পানে চেয়ে রাহাতের বুকে এবার প্রেমময় ব্যথা শুরু হলো। চোখের পলক যেন সরছে না হাসরত রমণীর মুখের আদল থেকে। ইচ্ছে করছে নিজের বুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতে তাকে। নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে রাহাত আশেপাশে তাকালো একবার। দূর দূরান্তে এমনকি আশেপাশে মানুষের চিহ্নটিও না দেখতে পেয়ে আলতো হাতে জড়িয়ে ধরল নুহাকে। নুহা অবাক হলেও বাধা দিল না। আকাঙ্ক্ষিত পুরুষের বুকে মাথা রাখার স্বপ্ন প্রায় সব নারীদের থাকে, নুহারও ছিল। আজ সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল। হাস্যজ্জ্বল মুখে রাহাতের পিঠে হাত রাখল সে। গভীর আবেশে চোখ বুজে মুহূর্তটাকে উপলব্ধি করল। আরই মাঝে রাহাতের ধীর আওয়াজ শোনা গেল। নুহার চুলে হাত বুলিয়ে সে কিঞ্চিত হেসে বলল, যত পারো জ্বালিয়ে নাও প্রিয়তমা, আমারও সময় আসবে, তখন দেখাবো তুমি কিভাবে সহ্য করো। স্নিগ্ধ সকাল, চারপাশ সতেজ হয়ে আছে। সবুজ গাছপালা যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে সজীব হয়ে উঠেছে। গত রাতে বৃষ্টি হয়েছিল, তুমুল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইছিল তীব্র বেগে। কিন্তু সকালের পরিবেশ একদম ঝলমলে, সূর্যের কিরণ ছড়াচ্ছে চারিদিকে। ইফতেখার সাহেবদের বাগানে টেবিল পাতা হয়েছে, সবাই গোল হয়ে বসেছে। সবাই বলতে ইফতেখার সাহেব, প্রত্যয়, প্রহর, রাহাত আর প্রাপ্তির ছোট মামা। বাকি সবাই অন্যদিকে ব্যস্ত। প্রাপ্তি কিছুক্ষণ আগেই তাদের চা নাস্তা দিয়ে গেছে। সকলে এই মুহূর্তে কিছু একটা নিয়ে চিন্তিত, কিন্তু প্রহরকে স্বাভাবিক দেখাচ্ছে। প্রত্যয় মূলত ইকরামের লাবণ্যের পিছু নেওয়ার ব্যাপারটা জানিয়েছে সবাইকে। তারপর থেকেই তার মামার মুখভঙ্গি কঠোর। সবাই আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রত্যয় আরেকবার তার মামার দিকে তাকিয়ে টেবিল থেকে চায়ের কাপ তুলে নিল। তখন ইফতেখার সাহেব গর্জন করে বলে উঠল, বেহাই আর বাচ্চাটা কবে থেকে পিছু ঘুরছে? প্রত্যয় গম্ভীর স্বরে জবাব দিল, জানি না, তবে বাসা পর্যন্ত চলে গেছে জানোয়ারটা। ইফতেখার সাহেব রাগে ফুসফুস করছেন। আর এই মধ্যে প্রত্যয়ের ছোট মামা রিহাম নিজের ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাই এভাবে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। এরা তো দেখি ডেঞ্জারাস মানুষ। প্রথমে প্রাপ্তির পিছু নিয়েছে, এবার লাবণ্যের। দুদিন পর আরও মেয়ের পিছু নেবে। ওদের পুলিশে কেন দিচ্ছ না? তাছাড়া লাবণ্যের বাবা এসব জানলে পরিস্থিতি কোন দিকে যাবে ভেবে দেখেছো? বিয়ে যদি ভেঙে দেয়? ইরহাম সাহেবের উত্তেজিত স্বরে এবার প্রহর মুখ খুলল। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, চিন্তার কিছু নেই মামা, এতদিন যখন কিছু হয়নি, সামনেও আশা করি কিছু হবে না। পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। প্রহরের কথা শুনে ইফতেখার সাহেব ভরসা পেলেন। এর ছেলেটা যাই বলে ওনার কাছে তা শ্রুতি মধুর মনে হয়। তাছাড়া এনএসআই এর সঙ্গে জড়িত সে। তাদের কাজই তো সত্যকে সামনে এনে অপরাধীর মুখোশ উন্মোচন করে শাস্তি দেওয়া। সেই তাদের কাজ কি ভেস্তে যেতে পারে? তিনি এবার সন্তুষ্ট চিত্তে বললেন, অতএব তুই লাবণ্যকে বাইরে একা যেতে নিষেধ করিসনি, আর বাকিটা সামলে নেওয়ার জন্য প্রহর তো আছেই। আমি শুধু শাস্তি দেখতে চাই, ওদের শাস্তি। সবাই খানিক নিশ্চিন্ত হলো। ইফতেখার সাহেব নাস্তা সেরে উঠে নিজের ভাইকে নিয়ে বাগানের আশপাশ আবার তীক্ষ্ণ নজরে দেখছেন ডেকোরেশনে কোনো ভুল হলো না তো। প্রত্যয় ইতিমধ্যে ফোন হাতে রাস্তার দিকে গেল। বাকি রইল প্রহর আর রাহাত। বন্ধুর পাণ্ডুর মুখ পানে খানিক চেয়ে থেকে প্রশ্ন করল রাহাত, কি ভাবছিস? প্রহর অন্যমনস্ক হয়ে উদাস মুখে বলল, আমি যে ইনফরমেশন পেয়েছি সেটা প্রাপ্তি জানতে পারলে কিভাবে নিবে সেটাই আমাকে ভাবাচ্ছে। সে কি আদৌ সহ্য করতে পারবে? রাহাত বিস্ফোরিত চোখে চেয়ে বলল, কি ইনফরমেশন? এই ব্যাপারে আমাকে কিছু জানে না তো। প্রহর জেনে এবার সম্বিত ফিরে পেল। মুখ ফসকে যা বলে দিয়েছে, যা এখনো জানানোর মতো না, কাউকেই না। প্রহর বন্ধুর আগ্রহী মুখপানে চেয়ে বলল, আমি এখনো শিওর নই এই ব্যাপারে, এই জন্যই তোকে জানাইনি। বিষয়টা কি? সময় হলে জানাবো। রাহাত নিভল কিছুটা, কিন্তু পরবর্তীতে স্ল্যাশ সুরে বলল, প্রতিদিন নিত্য নতুন মেয়ে খোঁজে ওই ইকরাম খচ্চরটা। এতগুলো রেট সামলাই কেমনে ভাই? শালার স্ট্যামিনা আছে বলতে হবে। প্রহর দাঁত খিচিয়ে জবাব দিল, ওর স্ট্যামিনা আমি কোন দিক দিয়ে নিয়ে কোন দিক দিয়ে বের করব সেটা সময় হলেই বুঝবে। রাহাত চার কাপে চুমুক দিয়ে বলল, যাই করবি সতর্কের সাথে করিস। এবার রুমে যা, একটু বইয়ের সঙ্গে প্রেম করে আয়। প্রহর বিরক্তি নিয়ে চাইল রাহাতের দিকে। রাহাত দাঁত কেলিয়ে হেসে টেবিলে চায়ের কাপ রাখলো। ঘরের দিকে ইশারা করে বলল, প্রাপ্তি কয়েকবার দরজা থেকে উকি দিয়ে তোকে দেখে গেছে, এজন্যই বললাম। প্রহর কিছু বলল না। রাহাতের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে একবার চাইল। সেখানে প্রাপ্তিকে দেখা না গেলেও তার খয়েরি রঙের শরীর আঁচলটা দৃষ্টিগোচর হলো। মহারানী তবে সত্যি উকিঝুঁকি দিচ্ছেন, কিন্তু কেন? প্রহরের স্থির দৃষ্টির মাঝে প্রাপ্তি আবারও চুপি দিল।
কিন্তু এবার প্রহরের সঙ্গে চোখাচোখি হলে লজ্জা পেয়ে সে এক দৌড়ে চলে গেল। প্রহর সেদিকে চেয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়েবাড়ি মানেই হইচই চেঁচামেচি সর্বত্র, বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলের অস্থির পদচারণ সবখানে। লাবণ্যদের বাসাও আর ব্যতিক্রম নয়। বেলা 12টায় মানুষের সমাগমে টিকে থাকা যাচ্ছে না বাসায়। লাবণ্যকে সাজাচ্ছে পার্লারের মহিলাগণ, আর বইয়ের সাজ দেখতেই তাদের ঘিরে রয়েছে আশেপাশের বাসার আন্টিগণ, আর চিল্লাপাল্লা তো আছেই। সাজানো শেষ হলে লাবণ্য যেন হাফ ছেড়ে বাঁচল। সবাই রুম ছেড়ে বিদায় নিলে লাবণ্য ভারী লেহেঙ্গা 2 হাতে খানি কুচে করে ড্রয়িং রুমে মার কাছে গেল। তার মা আলাপে মুশকুল। বাবুর্চিদের রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু পাত্র আসার অপেক্ষায়। তারা চলে আসবে জুম্মার নামাজের পর। লাবণ্য মনে মনে কল্পনা করলো প্রত্যেককে বর্ষাজে কেমন লাগবে, নিশ্চয়ই চোখ ধাঁধানো। এসব ভেবে মুচকি হেসে লাবণ্য ড্রয়িং রুমের সোফায় মায়ের পাশে বসলো। মেয়েকে দেখা মাত্র রত্না বেগম অস্থির হয়ে বললেন, কিছু খাবি? লাবণ্য মাথা নেড়ে বলল, না, একটু আগেই তো খাইয়ে দিলে। রত্না বেগম আর কিছু না বলে ফের আলাপ শুরু করলেন। লাবণ্য চুপচাপ বসে থাকলে হঠাৎ তার এক কাজিন কাছে আসলো। মানুষের শোরগোলের মাঝে লাবণ্যকে আস্তে করে বলল, আপু তোমায় কে যেন খুঁজছে। লাবণ্য আগ্রহ নিয়ে শুধালো, কোথায়? গেটের বাইরে। মানে কি? ওখানে কি করতে গেছিলি? আইসক্রিম কিনতে গিয়েছিলাম, হঠাৎ একজন এসে তোমাকে ডেকে দিতে বলল, সে নাকি তোমার পরিচিত। লাবণ্য তার কাজিন এভার মুখে এরূপ কথা শুনে বিস্মিত হলো। তারপর পুনরায় জিজ্ঞাসা করলো, পুরুষ নাকি মহিলা? পুরুষ। লাবণ্য এবার দ্বিধায় ফুকলো। তাকে কে খুঁজবে এই সময়? ইকরাম কি আজও চলে এসেছে? বিয়েতে কিছু করবে না তো? সে আড়ষ্ট হয়ে বলল, কেমন দেখতে? স্বাস্থ্যবান? না, হ্যাংলা করে একজন। তাহলে কি ইকরামের কোনো সহকারী নয় তো? লাবণ্য আর কিছু জিজ্ঞেস না করে বলল, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ভীষণ উৎকণ্ঠা নিয়ে নিজস্ব রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে লাবণ্য। এখানে দাঁড়ালে তাদের বাসার গেটের বাইরের অংশটুকু খুব সহজেই দেখা যায়। সেও দেখার চেষ্টা করছে বাইরে আসলেও কেউ তাকে খুঁজছে কিনা, কিন্তু সন্দেহজনক এমন কাউকে তো সে দেখতে পায়নি। গুটি কয়েক মানুষকে হাঁটাচলা করতে দেখা যাচ্ছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে। আশানুরূপ কাউকে না পেয়ে মনের অস্থিরতা কিছুটা কমল লাবণ্যের। তবে মনের ভেতর শঙ্কাটা থেকেই গেল। পাত্র আসার আর বেশি দেরি নেই। লাবণ্য বসে আছে। সে চাইলেও এমন সময় বাইরে যেতে পারবে না। বের আগ মুহূর্তে কোনো কনেকি বাইরে ঘুরে ফিরে সেও তো যাবে না। আর এই সময়ে ইকরাম কেন আসবে? এত কাঁচা খেলোয়াড় তো তারা নয়। তাছাড়া লাবণ্য তার বাবার জন্য ভয় পাচ্ছে। তিনি একবার যদি এসব বিষয়ে জানতে পারেন তাহলে কখনোই বিয়েটা হতে দিবেন না। যে বাসায় মেয়ে নিরাপত্তা নেই সেখানে কে মেয়ে দিবে? লাবণ্য বুঝতে পারে না ওদের মূল শত্রুটা আসলে কাদের সাথে। প্রাপ্তি, প্রত্যয় নাকি ইফতেখার সাহেব? এদের কার প্রতি এত ক্ষোভ? লাবণ্য খুব ভালোভাবেই বুঝতে পারছে প্রত্যয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলেই মেয়ে লোভী ইকরামের খারাপ নজর তার উপর পড়েছে। লাবণ্য এসব ভেবে দীর্ঘশ্বাস নিল। পরক্ষণে আকাশের দিকে চেয়ে সৃষ্টিকর্তার নিকট আর্জি করল বিয়েটা যেন ভালোভাবে মিটে যায়, কোনো ঝামেলা না হোক। রাস্তার দিকে আরেক পলক তাকিয়ে লাবণ্য তার রুমে ফিরে গেল। তার কাজিনরা তার রুমের সাজগুজে ব্যস্ত। লাবণ্য একবার ইভার দিকে চেয়ে ইশারায় কাছে ডাকলো। ইভা লিপস্টিক রেখে কাছে এসে বলল, হ্যাঁ বলো। লাবণ্য আস্তে করে বলল, গেটের বাইরে তো কেউ নেই, তুই কখন বের হয়েছিলি? সকাল 9টার দিকে আপু। লাবণ্য যেন টাসকি খেলো। বিস্মিত হয়ে ধমকে বলল, সকাল 9টার খবর 12টায় এসে আমার কাছে পেশ করছিস? হাদারাম একটা, সর এখান থেকে। ইভা মাথা চুলকে ঈষৎ হেসে বলল, মনে ছিল না তো, তোমাকে দেখে হঠাৎ মনে পড়ল। বাই দা ওয়ে, কে খুঁজছে? তোমার কোনো এক্স না তো? লাবণ্য ইভার মাথায় চাটি দিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, আমার কোনো এক্স ছিল না, তবে মনের মধ্যে যার জন্য ভালোবাসা লালন করেছিলাম সেই তোদের দুলাভাই হতে চলেছে। ইভা মৃদু হেসে বলল, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। কিভাবে প্রেমে পড়েছিলে সেটাও বলো। লাবণ্য চোখ রাঙিয়ে জবাব দিল, সাজগোজ শেষ করার আগে আসছে প্রেম কাহিনী শুনতে। মনকে করা কথা শোনালে রুম ছেড়ে চলে যাবার সময় লাবণ্য আড়ালে হাসলো।
প্রত্যয় সকালে মেসেজ পাঠিয়েছিল, সেখানে এসে তাকে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাইরে যাওয়ার প্রসঙ্গে। এমনকি বিয়ে বাড়িতে একা না থেকে সবসময় মায়ের সঙ্গে লিপ্ট থাকতে বলে দিয়েছে। তাই তো লাবণ্য একটু পর পর তার মায়ের আশেপাশে ঘুরঘুর করছে, মায়ের সান্নিধ্য থেকে আদর ভালোবাসা নিচ্ছে। বিয়ে এক পবিত্র বন্ধন। এই বন্ধনে দুই প্রান্তের দুটি ভিন্ন মানুষ একে অপরের খুব আপন থেকে আপনতর হয়ে যায়। দায়িত্ব, স্নেহ, ভালোবাসা সব মিলিয়ে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এই মুহূর্তে প্রত্যয় এবং লাবণ্য সেই বন্ধনে আবদ্ধ হয়েছে। বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়েছে তাদের। যে ছেলেটা দায়িত্ব নেবার ভয়ে এক যুবতী মেয়ের ভালোবাসাকে অগ্রাহ্য করেছিল একদিন, সেই মেয়েটার দায়িত্বই আজ তার উপর অর্পিত হয়েছে এবং সেই দায়িত্ব সে খুব খুশি মনে গ্রহণ করেছে। ঘুমটার আড়ালে লাবণ্যের লাজুক মুখশ্রী দেখে প্রত্যয়ের ঠোঁট জোরেও হাসির রেখা দেখা দিল। সদ্য স্ত্রীর মুখ থেকে দৃষ্টি সরিয়ে প্রত্যয় অদূরে তার বোনের দিকে একবার চাইল। তার বোনটার মুখটা খুশিতে ঝলমল করছে, চোখের কোণে চিকচিক করছে আনন্দ অশ্রু। ভাইয়ের সঙ্গে দৃষ্টি মিললে প্রাপ্তি তৃপ্তির হাসি হাসল। প্রাপ্তির হাসির পানে চেয়ে আনমনা হলো প্রত্যয়। সে যতবার প্রাপ্তির দিকে চায় ততবার নিজের মায়ের কথা মনে পড়ে। অবশ্য সবাই বলে প্রাপ্তি বাবার চেহারা পেয়েছে আর প্রত্যয় মায়ের কপি না হলেও সব গুণগুলো পেয়েছে প্রাপ্তি। তার মা যখন কোথাও যাবার আগে কপালে চুমু দিয়ে বিদায় দিত, তখন প্রত্যয় কিছু দূর এগিয়ে আবার এক পলক পেছন ফিরেছে, দেখত তার মায়ের চোখে অশ্রু। সন্তানদের নিজের থেকে দূরে পাঠালেই তার বাবা মা দুজনেই অস্থির হয়ে উঠত। তাদের মৃত্যুর পর প্রাপ্তি পুরনো অ্যালবাম ঘেটে মা বাবার ছবিগুলো দেখে মাঝে মধ্যে কাঁদলেও প্রত্যয় কাঁদত না। প্রাপ্তিকেও ছবি দেখতে দিত না তার কষ্ট হবে বলে, কিন্তু নিজে ঠিকই আড়ালের ছবিগুলো লুকিয়ে রেখে আড়ালে কাঁদত। আজের সুন্দর সময়টাতে তাদের বাবা মা উপস্থিত থাকলে নিশ্চয়ই খুব খুশি হতো, সবকিছু অন্যরকম সুন্দর হতো। প্রত্যয়ের অন্য মনস্কতা দূর হলো চেঁচামেচিতে। বিয়ে পড়ানো হতে সব মহিলা দল হাজির। তারা এসে তারা দিল জামাই বউকে রুমে নিয়ে যাবার। সেখানে মুখ দেখানো হবে, আরও রীতিনীতি পালন হবে। প্রত্যয় বাধ্যগত ছেলের মতো গেল রুমে। প্রাপ্তিও খুশি মনে তাদের পিছু পিছু রুমের দিকে গেল। এদিকে প্রহর যে তার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে সেদিকে তার খেয়ালই নেই। বন্ধুর মনোভাব বুঝতে পেরে রাহাত টিপ্পনি কেটে বলল, আহারে কি দুঃখ। প্রহর তীক্ষ্ণ নজরে চেয়ে বলল, আমাকে বললি? তোকেই বললাম, বউ পাতা দিচ্ছে না, এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর হয় বল? প্রহর দাঁত খিচিয়ে বলল, তুই মনে হয় খুব সুখে আছিস। আমার বউ এখানে আমার সাথেই এসেছে, তাকে দেখতেও পাচ্ছি, আর তোর প্রিয়তমা তো আসেইনি। নুহা সত্যি আসেনি অসুস্থতার জন্য। এখানে মানুষের শোরগোলে আরো অসুস্থ হবে বিধায় কেউ আনেনি। রাহাত এবার মুখ ভুতা করে বলল, কেন বারবার এটা মনে করিয়ে দিয়ে মনের জ্বালা বাড়াস? আয় দুই বন্ধু মিলে দুঃখ পালন করি। প্রহর বিরক্ত হয়ে বলল, অবজা প্লিজ, দূর হ। প্রহরকে জ্বালিয়ে রাহাতের পৈশাচিক আনন্দ হয়। সে ঠুটেলে হাসলো। এখন তার গড়াগড়ি দিয়ে হাসতে ইচ্ছে করলেও ভদ্র ছেলের ন্যায় সোফায় বসে রইল। রাত 10টার দিকে বউ নিয়ে বাসে এসেছে প্রত্যয়। বেশ সমস্ত কাজ নির্ভেজাল ভাবে মিটে যাওয়ায় সকলের মন এখন ফুরফুরে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে নিল। অতঃপর ঘুমের প্রস্তুতি চলল। লাবণ্যের কাজেন কয়জন তার সাথে এসেছে, তাদের সবাইকে নিয়ে প্রত্যয় রুমে ঘুমিয়েছে লাবণ্য। সারাদিনের ক্লান্তি জমা হওয়ায় খুব সহজেই ঘুমিয়ে গেছে সে। আর প্রত্যয়কে গেস্ট রুমে পাঠিয়ে দিয়েছে তার ছোট মামি। সেখানে রাহাত এবং আরো কয়েকজন আছে। নবদম্পতিকে বিয়ের রাতে আলাদা রাখলেও প্রহরের স্থান হয়েছে প্রাপ্তির রুমে, কিন্তু মেয়েটা রুমেই আসছে না। কি করছে কে জানে। সকালে উকি ঝুঁকি দিয়ে তাকে দেখলো। এখন কি হয়েছে? প্রহর পায়চারি থামিয়ে রুমের দরজা খুললো। এখন সবাই যার যার রুমে চলে গেছে, বাইরে কেউ নেই। রান্নাঘর থেকে মাত্র প্রাপ্তিকে আসতে দেখলো প্রহর, তবে প্রাপ্তি দেখেনি। মহারানী এদিক সেদিক তাকিয়ে যখন রুমের কাছাকাছি চলে এসেছে, তখনই আচমকা কারেন্ট চলে গেল। প্রাপ্তি চমকে উঠল, তারপর অন্ধকারে রুমের দিকে দৌড় দিল আন্দাজে। হুট করে তার শরীরটা বাধা প্রাপ্ত হলে প্রাপ্তি ভয় পেয়ে চিৎকার করতে নিচ্ছিল। তখনই একটা হাত এসে তার মুখ চেপে ধরল, আরেক হাত দিয়ে সম্পূর্ণ নিজের সঙ্গে মিশিয়ে নিল। হাতের মালিক কানের কাছটায় গরম নিঃশ্বাস ছেড়ে বলল, আমি প্রহর পান সম্মান ডুবিও না, রুমে চলো। প্রহরের কণ্ঠস্বর কর্ণগোচর হলে ভয় কিছুটা কমে আসে প্রাপ্তির। অন্ধকার ঘরটিতে আচমকা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগায় ভীত হরিণীর ন্যায় মিয়ে গেছিল সে। এখনো বুক ধরফর করছে তার। যাকে ভূত ভেবে চিৎকার দিতে চেয়েছিল সেই মানুষটা এখন নীরবে হাসছে। পর মুহূর্তে প্রাপ্তিকে পাজা কুলে তুলে ব্যালকনির দিকে যেতে যেতে কানে ফিসফিস করে বলছে, আমার ভীত বউ।
প্রহরের এরূপ কথা শুনে প্রাপ্তি গাল ফুলালো। গাল ফুলিয়ে চোখ কুচকে বলল, এভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকলে কে ভয় না পাবে? প্রহরের ঠোঁটের হাসি আর প্রসারিত হলো। শব্দ করে হেসে প্রাপ্তিকে কোলে করে ব্যালকনিতে এসে থামল সে। তারপর ধীরে ধীরে প্রাপ্তিকে কোল থেকে নামিয়ে রাতের আবছা আলোতে তার আদরে মুখের দিকে চেয়ে শুধালো, বেশি ভয় পেয়েছ? প্রাপ্তি কিছুক্ষণ স্থির নয়নে চেয়ে রইল তার প্রাণপ্রিয় স্বামীর আকর্ষণীয় চক্ষু যুগলের দিকে। ঘন পাপড়ে বিশিষ্ট চোখজোড়া কি সুন্দর লাগছে দেখতে। আবছা আলোয় টি শার্ট পরোয়া প্রহরের অবয়বে চোখ রেখে প্রাপ্তি মাথা নাড়ল মৃদু হেসে। প্রহর মৃদু শ্বাস ছেড়ে ঘনিষ্ঠ হলো প্রাপ্তির সহিত। পেছন থেকে নিজের স্ত্রীকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে থুতনি ঠাকালো তার কাঁধের কাছে। পরক্ষণে চোখ বন্ধ করে ওষ্ঠ ছোঁয়ালো ঘাড়ের ভাঁজে। প্রাপ্তি আবেশে চোখ বন্ধ করে তার হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। প্রাপ্তির ক্যাশ রাশি থেকে মিষ্টি সুবাস ভেসে আসছে, যা প্রহরের ঘুরের মাত্রা বাড়ালো। প্রহর ঘাড় থেকে মুখ তুলে এবার প্রাপ্তির চুলের মাঝে নাক ডুবালো। মিষ্টি সুবাস নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে মৃদু স্বরে ডাকলো, বউ। প্রাপ্তি বন্ধ চোখেই জবাব দিল, রাগ করেছ? কেন? এই যে ধরা দিচ্ছ না, এড়িয়ে চলছো, সকালে লুকিয়ে দেখছিলে কেন, এখন সেটা বলো। কিছু বলতে চেয়েছিলে আমাকে? প্রাপ্তি অভিমানী গলায় বলল, সেসব আপনি বুঝবেন না। প্রাপ্তির অভিমানী গলার আওয়াজে প্রহর সচকিত হলো। তখনই তাকে নিজের দিকে ফিরিয়ে তাগাদ দিল। কি হয়েছে বলো। প্রাপ্তি যেন জেদ ধরে আছে, সে কিছুতেই কারণ বলবে না। অন্যদিকে মুখ ফিরিয়ে আকাশ দেখায় ব্যস্ত সে এখন। তবে প্রহরের বাহু বন্ধনী থেকে তাকে ইগনোর করাটা কি সে মেনে নেবে? অবশ্যই না। বইয়ের মুখের বলি ফুটাতে প্রহর এবার অন্য টেকনিক খাটালো। মিটিমিটি হেসে হাতের ছোঁয়া বেসামাল করে প্রাপ্তির মনোযোগে বিঘ্ন ঘটালো। আরব কাণ্ডে প্রাপ্তি ছটফট করে উঠলে প্রহর শব্দ করে হাসলো কিছুক্ষণ। তারপর দুষ্টু হেসে স্বাগতোক্তি করলো, কারণ বলবা নাকি ডোজ আরো বাড়াবো? প্রাপ্তি হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়েন অসভ্য লোক। আমি সকালে সেজেছিলাম আপনার জন্য, তখন তো এলেন না। এখন আসছে অসভ্যতামি করতে। প্রহর ঠোঁট টেপে হেসে বলল, এই জন্যই উকিঝুঁকি দেওয়া হচ্ছিল। বাহ বউ, আমার রোমান্টিক হয়ে গেছে দেখছি। প্রাপ্তি জবাবে আর কিছু বলল না। গাল দুটো টমেটোর মতো ফুলে দূর আকাশের পানে চেয়ে রইল। প্রহর হাসি থামালো। প্রাপ্তির হাবভাব দেখে কোমল স্বরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, সকালে দেখিনি তো কি হয়েছে, এখন সেজে আসো। কালো রঙের শাড়িটা পরে সাজগোজ করে আসো যাও। আমি মন ভরে দেখব তোমায়, সাথে আদর ভালোবাসা ফ্রি। প্রহরের কথার ধরনে প্রাপ্তি এবার ফিক করে হেসে দিল। প্রহর বিমোহিত হয়ে চেয়ে রইল সেই হাসির পানে। প্রহরের নেশাক্ত চাহনি নজরে পড়াতে প্রাপ্তি হাসি থামালো। হাসফাস করে পর মুহূর্তেই স্বামীর আদেশ রক্ষার্থে কালো শাড়িটা নিয়ে ছুটল ওয়াশরুমের দিকে। প্রহর হাসি হাসি মুখে সেদিকে একবার চাইল, অতঃপর ফোনের দিকে নজর রাখলো। সদ্য আসা মেসেজে চোখ বুলে পুনরায় গম্ভীর করে ফেলল মুখ। সোয়াল শক্ত করে চোখের দৃষ্টি শুরু করে মনে মনে ছক কষল কিছু একটার। আধারে বুক ছিঁড়ে তার তীক্ষ্ণ দৃষ্টি অদূরে গিয়ে পড়লে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করল। ইফতেখার সাহেবের ডুপ্লেক্স বাড়িটিতে বৌভাতের অনুষ্ঠান চলছে আজ। পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে এই মুহূর্তে উপস্থিত। বাগানের পার্শ্বে অবস্থিত বিশাল জায়গাটিতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। লাবণ্যদের বাড়ি থেকেও লোকজন ইতিমধ্যে চলে এসেছে। সকল মেহমানদের খাওয়ার পর্ব শেষ হলে পরিবার নিয়ে খেতে আসেন ইফতেখার সাহেব। তখন দুপুর 3:30। প্রাত্যই আর লাবণ্যকে আলাদা এক টেবিলে দেওয়া হয়েছে। বাকি সবাই যে যেখানে পারে বসেছে। প্রহরের ডান পাশে বসেছে রাহাত আর বাম পাশে প্রাপ্তি। নুহা তাদের সামনে বসেছে। খেতে নিয়ে প্রাপ্তি বেশ কয়েকবার খেয়াল করলো প্রহরের এদিকে মন নেই। ফোনে একটু পর পর কি যেন টাইপ করছে আর শুরু দৃষ্টিতে এদিক ওদিক চাইছে। প্রাপ্তি চিন্তিত হলো খানিক। আজকের দিনেও এই লোক কোন জগতে আছে, কিছু কি হয়েছে? প্রাপ্তি দ্বিধান্বিত মনে একটু চেপে বসে ফিসফিস করে বলল, এমন করছেন কেন, কি হয়েছে? প্রহর এক পলক চেয়ে তার হুড় করে বলল, কিছু না, তুমি খাও। আপনি খাচ্ছেন না তো? প্রহর এবার পূর্ণ দৃষ্টিতে চাইলো, তারপর চোখ টিপে বলল, তাহলে তুমি খাইয়ে দাও। প্রাপ্তি থতমত খেয়ে বিড়বিড় করে বলল, একটু শরম নেই। প্রহর কিঞ্চিত হাসলো। সকলের খাওয়া শেষ হলে প্রহর এক ফাঁকে রাস্তার দিকে এগিয়ে গেল। ফোন কানে চেপে দ্রুত কদমে নিরিবিলি জায়গায় এসে থামলো। ওপাশ থেকে কলটা রিসিভ হলে প্রহর কঠিন গলায় বলল, কি খবর বলো, লোকেশন ট্র্যাক করতে পেরেছো? প্রহরের পার্সোনাল সহকারী আকাশ ধীর আওয়াজে বলল, না স্যার, পারেনি। ওরা খুবই সতর্কতা অবলম্বন করে চলে স্যার।
গত কদিন থেকে আশপাশ ঘুরঘুর করছি শিকার ধরার জন্য, কিন্তু হুট করে কোথাও যেন উধাও হয়ে যায়। আমরা যা জানার চেষ্টা করছি তার আশেপাশেও ওরা থাকে না। আমার যতটুকু মনে হয় ওরা আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছে। স্যার, ওরা খুবই দ্রুত প্রকৃতির। তাছাড়া ইকরামের সহকারীও নিখোঁজ। আমার মনে বলছে ওরা তাকে খুন করছে। আর ইকরাম? প্রহর থামথামে গলায় বলল, খুন তো ওরা কতজনকেই করছে, কিন্তু আমাদের দরকার প্রমাণ আর ওদের আসল আস্তানা ঠিকানা। বুঝতে পেরেছ? ওদের ধরতে গেলে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, এভাবে হবে না। আমি কাল ভোরে আসছি, তুমি আপাতত ওদিকটা সামলাও। ইকরামকে আমি দেখছি। জি স্যার। প্রহর কল কাটল। তারপর আচমকা মাথা ঘুরিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করলো রাস্তার বাম পাশটায়। সে তাকাতেই একটা কালো রঙের গাড়ি মুহূর্তেই চলে গেল সেখান থেকে। গাড়িটা ইকরামের। প্রহর সেটা ভালোভাবেই জানে। এতক্ষণ এখানেই ছিল ইকরাম। প্রহরকে দেখে পৈশাচিক ভঙ্গিতে হেসে প্রস্থান করলো। ড্রাইভার ড্রাইভ করছে আর ইকরাম পেছনের সিটে গা এলিয়ে পাগলের ন্যায় হাসছে। এক পর্যায়ে প্যান্টের পকেট হাতড়ে একটা পাসপোর্ট সাইজের ছবি বের করলো। ছবিটা প্রাপ্তির। আগে যখন ফুপির বাসাতে যখন তখন চলে যেত, তখনই ইকরাম লুকিয়ে ছবিটা নিয়ে এসেছিল। এই ছবিটা দেখে আপাতত চোখের তৃষ্ণা মিটায় সে। যে স্ত্রীর উপর নারী লোভী ইকরামের এইরূপ বিশ্রী নজর দেখলে প্রহর হয়তো তার চোখই তুলে নিত। ছবিটায় এক ধ্যানে চেয়ে থেকে প্রাপ্তির গোলাপি ঠোঁট জোড়ায় আঙুল ঘষে ইকরাম ঠোঁট কামড়ে নেশাক্ত স্বরে আওড়ায়, আই ওয়ান্ট ইউ সুইটহার্ট। রাত বাজে 12টা। ফুলে সুশোভিত হয়ে আছে বাসর ঘর। প্রত্যেক কাজিনরা সবাই মিলে বাসর সাজিয়েছে। বেশ আমোদে এই কাজটা কমপ্লিট করেছে তারা। ইতিমধ্যে বাসর সাজিয়ে লাবণ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে রুমে, কিন্তু প্রত্যয়ের হুদিস নেই। প্রহর রাহাত বাসায় নেই। লাবণ্যকে খাইয়ে রুমে দিয়ে এসে সবাই যখন ড্রয়িং রুমে হাসি আড্ডা ব্যস্ত, তখনই আগমন ঘটে প্রত্যয়ের। তার হাতে 2টা প্যাকেট। একটা প্যাকেট নিজের কাছে রেখে দ্বিতীয়টা সবার মাঝে রাখে। প্রাপ্তি প্যাকেট খুলে দেখে কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট, আইসক্রিম এসব হাবে যাবে নিয়ে এসেছে তার ভাই। তারপর প্রত্যেক হাতের প্যাকেটে প্রাপ্তি নজর রেখে বুঝলো কোনো গিফট বক্স আছে এতে, নিশ্চয়ই লাবণ্যের জন্য। ভাইকে দেখে এবার প্রাপ্তি ঠোঁট এলিয়ে হাসলে প্রত্যয় মৃদু হাসে। পর মুহূর্তেই প্রত্যয় সবার মাঝে আড্ডা দিতে বসতে চাইলে নুহা ছটফট করে বলে উঠে, লাবণ্য আপু আপনার জন্য অপেক্ষা করছে ভাইয়া। আপুকে এক্ষুনি দিয়ে আসলাম রুমে। আমাদের সাথে এখন আড্ডা দিতে হবে না, আজ তো আপনাদের বাসর। নুহা এটুকু বলে থেমে গেলে প্রত্যয় থতমত খেলো। প্রাপ্তি ঠোঁট টিপে হাসলো। তার বান্ধবীটা বরাবরই ঠোঁট কাটা। বড়দের সামনে লজ্জার কথা বলে এখন আবার ভ্যাপলার মতো হাসছে। প্রত্যয় আর সেখানে দাঁড়ালো না। অপ্রস্তুত হয়ে গলা ছেড়ে রুমের দিকে চলে গেল। প্রত্যয় যেতেই তার কাজিনরা সবাই উচ্চ স্বরে হেসে উঠল। তাদের হাসির মাঝে প্রহরের ট্যাক্সটা আসলো প্রাপ্তির ফোনে, আসতে একটু লেট হবে, তুমি খেয়ে শুয়ে পুরো। মহাশয় তার বন্ধুকে নিয়ে বাইরে গেছেন, খেয়েও যায়নি। এখন কটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কে জানে। দরজায় মৃদু আওয়াজ তুলে প্রত্যয় উপস্থিত হলো নিজস্ব কামরায়। রুমের সাজসজ্জা এক নজর দেখে এগিয়ে গেল আড়ষ্ট হয়ে বসে থাকা লাবণ্যের দিকে। সোনালি রঙের শাড়ি পরিহিত লাবণ্য মাথা নিচু করে আছে আর ভেবে চলেছে অনেক কিছু। আচ্ছা, অন্য সব পুরুষের ন্যায় প্রত্যয় কি আজ প্রেমিক পুরুষ হয়ে উঠবে, নাকি বরাবরের মতোই দূরত্ব বজায় রাখবে? তাকে কি একটু তার প্রশস্ত বুকটাতে জায়গা দিবে, নাকি দূরে ঠেলে দিবে? ভালোবাসার কথা কি আজও বলবে না? হাজারো ভাবনারা ওকে দিতে শুরু করেছে লাবণ্যের মনে। প্রত্যয়ের পায়ের আওয়াজে তার ভাবনায় ছাদ ঘটে। চুপচাপ থেকেই ধীর কদমে প্রত্যয় গিয়ে তার পাশে বসে। খানিক সময় অতিবাহিত হলে ইতস্তত করে লাবণ্যের একটা হাত নিজের হাতের মুঠোয় নেয় প্রত্যয়। লাবণ্যের চমকানো দৃষ্টিতে নজর রেখে সুন্দর করে হেসে প্রত্যয় বলে, খুব সুন্দর লাগছে আমার বউকে। প্রত্যয়ের এইটুকু কথায় লাবণ্যের তনু মনে আনন্দের ফোয়ারা বয়ে গেল যেন। চোখ ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। তার ভালোবাসার মানুষ তার প্রশংসা করেছে, আবার তাকে বউ বলে সম্বোধন করেছে। এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে? লাবণ্যের চোখে অশ্রু দেখে প্রত্যয় বিচলিত হয়ে খানিক এগিয়ে গেল। তার চোখ মুছে নিজের বুকে ঠাঁই দিয়ে আদরে গলায় বলল, কাঁদছো কেন? কাঁদবে না বলে দিলাম। পূর্বের সমস্ত কিছু ভুলে যাও। প্রত্যয় নামক একজন পুরুষ তোমাকে ইগনোর করেছে, দিনের পর দিন কষ্টের অনলে পুড়েছে, সেটাও ভুলে যাও প্লিজ। আমার অবস্থাটা তো সবটাই তোমাকে বলেছিলাম। এবার তো আমার হয়েছে, অন্তত এখন পান খোলা হাসো। তোমার হাস্য উজ্জ্বল মুখটা দেখলে বুকে শান্তি পাই আমি। কান্না না করে আমার বুকে অশান্তি বাড়েও না।
ছলছল নয়নে প্রত্যয়ের বুকে মাথা রেখে যে কথাগুলো লাবণ্য শুনল সেটা একসময় তার স্বপ্ন ছিল। প্রায়শই প্রত্যয়কে নিয়ে এমন স্বপ্নে বিভোর থাকতো সে, কিন্তু আজকের রাত স্বপ্ন নয়, বরং বাস্তব। প্রত্যয় বলছে এই কথাগুলো যেন তার বিশ্বাসই হচ্ছে না। চোখ ফেটে অঝোর ধারায় অশ্রু ঝরছে। লাবণ্যের অবস্থা বুঝতে পেরে প্রত্যয় মৃদু হাস্যে বলে, আমি তোমাকে ভালোবাসি লাবণ্য, আগে ভালো না বাসলেও যেদিন থেকে আমাদের বিয়ের ব্যাপারটা পাকাপোক্ত হয়েছে সেদিন থেকে ভালোবাসি। আর এখন থেকে অফুরন্ত ভালোবাসা দিতে চাই, ততটুকু ভালোবাসা দিতে চাই যতটুকু ভালোবাসা পেলে একজন স্ত্রী তার স্বামীর প্রতি কোনো অভিযোগ থাকে না। লাবণ্য অশ্রু চোখে এবার হাসল, আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রত্যয়কে। প্রত্যয় তার মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, তোমার তো কপাল খারাপ লাবণ্য। লাবণ্য বিস্মিত হয়ে বুক থেকে মাথা তুলল, প্রশ্ন চোখে শুধালো, কেন? প্রত্যয় মলিন হেসে বলল, তুমি এমন এক পরিবারের বউ হয়ে এসেছো যেখানে মায়ের মতো শাশুড়ি নেই, বাবার মতো শ্বশুর নেই, মামি শাশুড়িও বাসা থেকে বিতাড়িত। আমি ভেবেছিলাম এই একটা কারণে তোমার বাবা কখনো আমার সাথে বিয়ে দিতে রাজি হবে না, কিন্তু তিনি তার মেয়ের মতামতের একটা গুরুত্ব দেন, সেটা এই কদিনে বুঝেছি। তো এই বড়লোক বাবার ঘর থেকে এসে এই পুরো সংসারের দায়িত্ব নিতে তো তোমার কষ্ট হয়ে যাবে, তাই না? এজন্যই বললাম তোমার কপাল খারাপ। লাবণ্য বিরস মুখে চোখ ছোট করে বলল, আমার কপাল খুব ভালো, বুঝেছেন? একদম এসব বলবেন না। লাবণ্যের মুখের হাব ভাব দেখে প্রত্যয় এবার শব্দ করে হাসল। পুনরায় তাকে বুকে টেনে নিয়ে বলল, আচ্ছা বলবো না। বেশ কিছু সময় এভাবে অতিবাহিত হলে প্রত্যয় হাত বাড়িয়ে নিজের পাশে থাকা প্যাকেট কাছে আনলো। প্যাকেট থেকে সুন্দর একটা ডায়মন্ডের রিং বের করলো, অতঃপর খুব সঙ্গোপনে লাবণ্যের আঙুলে পরে দিল। লাবণ্য চমকে উঠে কিছু বলবে তার আগে প্রত্যয় মৃদু হেসে বলল, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। নিজের টাকায় এটা কিনেছি আমি। আমার বোনকে একটা দিয়েছি ওর বিয়ের সময়, আরেকটা তোমার জন্য। আমার বাবা মা বেঁচে থাকলে আরো অনেক কিছুই পেতে। লাবণ্য মুগ্ধ নয়নে প্রত্যয়কে দেখলো, চোখে মুগ্ধতার রস নিয়ে বলল, যে মেয়ের জীবনে আপনার মতো একজন স্বামী আছে তার আর কি লাগে? আমার আর কিছু লাগবে না, শুধু আপনি পাশে থাকলেই চলবে। আপনাকে পেয়েছি মানে আমি খুবই সৌভাগ্যবতী। প্রত্যয় ঠোঁট কামড়ে হাসলো নিজ স্ত্রীর প্রশংসায়। লাবণ্যের আরেকটু কাছে গিয়ে উষ্ঠ ছোয়ালো কপালের মধ্যখানে। প্রফুল্ল মনে ধীর আওয়াজে স্বাগতোক্তি করলো, বড্ড অপ্রত্যাশিত কায়দায় তুমি আমার জীবনে এসেছো। যে মেয়েকে পাবার স্বপ্ন নিজ মনে বুনিনি, সেই মেয়েটাই এখন আমার জীবনে ভালোবাসায় রাঙ্গাতে এসেছে। আমার জীবনে অপ্রত্যাশিত অতিথি তুমি, আমার জীবনে অপ্রত্যাশিত ভালোবাসা তুমি। আকাশ মেঘে ঢাকা, ক্ষণে ক্ষণে গর্জন করে উঠছে মেঘদল। শুনশান নির্জন পরিবেশে ঝড়ো হাওয়ার তোরে অশান্ত হয়ে উঠছে যেন। বিদ্যুৎ চমকে আশেপাশে ক্ষণিকের জন্য আলোকিত হয়ে পুনরায় অন্ধকারে গহ্বরে হারিয়ে যাচ্ছে। বড় বড় গাছপালা তীব্র হাওয়ার ব্যাগে ভয়ঙ্কর শব্দ তুলছে। এমন বৈরী আবহাওয়ার কাছে কিংবা দূর দূরান্তে কোনো মানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না। যে পর্যন্ত চোখ যাচ্ছে সেদিকে শুধু ফাঁকা মাঠ ও ঘন বন জঙ্গলের দেখা মিলছে। এমন জনমানবহীন পরিবেশে আচমকা ধুলো উদিয়ে একটা ব্লু রঙের গাড়ি এসে থামলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে তড়িৎ গতিতে সামনের দরজাটা খুলে দিলে এক আগন্তুক রেইনকোট পরে বাইরে এসে দাঁড়ালো। স্বাস্থ্যসম্মত কালো কুচকুচে চেহারার অধিকারী লোকটা আশেপাশে একবার দেখে না নজর বুলিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। তার গন্তব্যস্থল চোখের ঠিক সামনে থাকা বিশাল বাংলো বাড়িটা। মুহূর্তেই আকাশ ফেটে তীব্র বর্ষণ নামলে আগন্তুক মুখে বিরক্তি ফুটিয়ে এক প্রকার দৌড়ে পৌঁছায় বাংলোতে। ভেতরে প্রবেশ করে শুনতে পায় নারী কণ্ঠের চাপা আর্তনাদ। এহেন আর্তনাদ শুনে লোকটা যেন মনে ভীষণ সুখ পায়। বাংলোর ভেতরে ঢুকে মাঝ বরাবর এসে পৈশাচিক ভঙ্গিতে হাসে। তার হাসির মাঝেই তাকে স্বাগতম জানাতে উপর থেকে নেমে আসে ইকবাল খান। করমর্দন করে একে অপরকে জড়িয়ে নেয়, অতঃপর সোফায় বসে ড্রিঙ্ক হাতে তুলে। এক ফাঁকে ইকবাল খান আওড়ায়, এত জলদি চলে আসবে ভাবিনি। আগন্তুক লোকটি অদ্ভুত ভঙ্গিতে হেসে ভাঙা ভাঙা স্বরে বাংলায় বলে, আসতে তো হতোই, তুমি খবর দিয়েছো বলে কথা। ইকবাল ক্রূর হেসে ওপরের তলায় একবার দৃষ্টি বুলায়, এবার কাজের কথা এসে বলে, সব রেডি, আজই তবে কাজ শেষ হোক। মনের আনন্দ যেন দ্বিগুণ বৃদ্ধি পেল এই ইকবাল খানের। এই কাজটা নির্বিঘ্নে সম্পন্ন হলে বিপুল পরিমাণ ডলার তার হাতে আসবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? ফুরফুরে মেজাজেই ইকবাল খান রিং করে গেল আগন্তুক লোকের সহিত।
একসময় অতিরিক্ত মদ্যপানে অর্ধচেতন হয়ে ঢুলে পড়লে সহকারীগণ তাদের সামলাতে এগিয়ে আসে। বাইরে তখন বৃষ্টির ব্যাগ তীব্র থেকে তীব্রতর হয়। ঘন জঙ্গল থেকে ভেসে আসে প্যাঁচার ডাক। রাতের আধারে সেই ডাক কেমন যেন ভয়ানক শোনায়। মনের ভেতর ভয়ের শিহরণ জাগিয়ে তোলে ক্ষণে ক্ষণে। অশুভ আওয়াজে মনের উৎকণ্ঠায় ভীত সন্ত্রস্ত হয়ে আরো জোরালো হয় নারী কণ্ঠের আর্তনাদ। আকাশের গর্জনের সাথে তাল মিলিয়ে প্রতিধ্বনিত হয় এক একটি চাপা স্বর। তাদের কণ্ঠধ্বনি হতে সমস্বরে নিঃসৃত হয়, এ থেকে কি মুক্তি মিলবে না? আর কখনো কি দেখা হবে না আমাদের আপনজনদের সাথে? রাত ১:৩০টায় বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে বাসায় ফিরেছে প্রহর আর রাহাত। বাসা পুরোটা আধারে নিমজ্জিত। প্রহর কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে বৃষ্টি মাথায় নিয়ে বাসার ভেতরের দিকে গেল। রাহাতও গাড়ি যথাস্থানে রেখে এলো পিছু পিছু। প্রহরের নিয়ত ছিল নিজেদের বাসায় যাবার, কিন্তু প্রাপ্তি না ঘুমিয়ে এখনো অপেক্ষা করে আছে বিধায় এখানে আসা। একটু পরপর মেসেজ দিয়ে যাচ্ছে সে। তার লাস্ট মেসেজ এসেছে এমন, আমাকে জ্বালিয়ে খুব শান্তি পান আপনি, তাই না? ওকে, আসতে হবে না আপনার, আমি ঘুমোচ্ছি। প্রহর মৃদু হাসলো। মেসেজের রিপ্লাই না দেওয়াতে মহারানী আরও খেপেছে। কাক ভেজা হয়ে মেইন দরজার সামনে এসে প্রহর মেসেজ দিল প্রাপ্তিকে, বাঘ যুদ্ধ পরে করো, আগে দরজাটা খুলো, আমি এসেছি। কিছুক্ষণ অতিবাহিত হলে দরজাটা শব্দ করে খুলে গেল। প্রহরের ভিজে চুপচুপে দেখা বরণ দেখে প্রাপ্তি চোখ বরাবর করে তাকালো। প্রহরের পেছনে দাঁড়ানো রাহাতকে এক পলক দেখে অবাক হয়ে বলল, আপনি এভাবে ভিজলেন কি করে? প্রাপ্তির প্রশ্নের উত্তর প্রহর না দিলেও রাহাত মৃদু হাস্যে টিপ্পনি কেটে দিল, বৃষ্টির মধ্যে হাডুডু খেলতে গেছিল, তাই ভিজেছে। আমার আবার এত খেলার শকটক নাই, তাই শুকনো আছে। প্রাপ্তি রাহাতের কথার মানে না বুঝে আহম্মক হয়ে দাঁড়িয়ে রইল। রাহাত দাঁত কেলিয়ে তখনও হাসছে। প্রহর তার দিকে কটমট চাহনি নিক্ষেপ করে বলল, ফালতু কথা ছেড়ে রুমে যা। রাহাত হাসতে হাসতে রুমে চলে আসলো। ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতেই নুহার টেক্সট আসলো ফোনে। রাহাত আশ্চর্য হয়ে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল, তারপর রাগে গলায় ভয়েস পাঠালো, এই তুমি এখনো ঘুমাওনি? না ঘুমিয়ে পাকনামি হচ্ছে তাই না? কটা বাজে সে খেয়াল আছে? অসুস্থ শরীরে এত রাত পর্যন্ত জেগে থাকার ভূতে পাইছে কেন? মনে তো চাইছে তুলে এক আছাড় দিতে। এক্ষুনি ঘুমাও বলছি নুহা, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এমন কর্কশ কণ্ঠের ধমক খেয়ে নুহার মেসেজ দেওয়ার আর সাহস হলো না। মুখ ভোতা করে তৎক্ষণাৎ চোখ বুঝল সে। নুহাকে জব্দ করতে পেরে রাহাত ঠোঁট এলিয়ে হাসলো। অতপর কপালে এক হাত রেখে ঘুমের উদ্দেশ্যে চোখ বন্ধ করলো। বৃষ্টির ব্যাগ কিছুটা কমে এসেছে। ধীরে ধীরে বৃষ্টি ফুটা ঝরছে এখন। প্রহর শাওয়ার নিয়ে বেরিয়েছে। বের হয়ে দেখে প্রাপ্তি বিছানার এক কোণে শুয়ে পড়েছে। ঘুমেও পড়েছে বোধ হয়। কে বলেছে মেয়েটাকে এত রাত অব্দি জেগে থাকতে? তার একটা কথাও শুনে না। প্রহর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। ঘুমন্ত প্রাপ্তির কাছে বসে চেয়ে রইল অপলক। পাশ ফিরে দেখলো টেবিলে তার জন্য খাবার রাখা। প্রহর আবার দৃষ্টি ফেরালো। প্রাপ্তি যে অনিচ্ছা সত্ত্বেও ঘুমিয়ে পড়েছে এটা সে বেশ বুঝতে পারছে। প্রহর আর জাগালো না তাকে। বিছানা থেকে উঠে ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে নিল। তারপর অল্প কিছু খাবার খেয়ে রেখে দিল জায়গা মতো। বাহির থেকে খেয়ে এসেছে বিধায় পুরোটা শেষ করা গেল না। মৃদু শ্বাস ছেড়ে প্রহর পুনরায় প্রাপ্তির কাছে আসলো। তার কপালে খুব সাবধানে ঠোঁট ছুঁয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিল। তারপর খুব কৌশলে বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে এগিয়ে গেল। তীব্র বাতাস শুরু হয়েছে পুনরায়। বাইরের প্রকৃতির মতো তার মনটাও আজ খুব অশান্ত। স্বস্তি পাচ্ছে না মনে কোনোভাবেই। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। এতদিন সে যা সন্দেহ করে এসেছে সেটাই তাহলে সত্য প্রমাণিত হলো। এখন বড্ড আফসোস হচ্ছে তার। আগে কেন এই ব্যাপারটা তার সামনে আসেনি? তাহলে হয়তো অনেকগুলো প্রাণ বেঁচে যেত। খুব দেরি হয়ে গেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন তার। যে কাজ করার কথা ছিল কাল ভোরে সেটা এখন করে সে ক্লান্ত পরিশ্রান্ত মনে প্রহর দূর আকাশের দিকে তাকালো। ভেতর থেকে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। শূন্য দৃষ্টিতে চোয়াল শক্ত করে পরক্ষণে বিড়বিড় করে আওড়ালো, তোদের বিনাশ নিশ্চিত, সেটা আজ হোক অথবা কাল। সবগুলোকে একদম জ্যান্ত মাটিতে পুঁতে দিব। তোদের মতো নরপশুদের ধরাশয়ী করার সময় ঘনিয়ে এসেছে। আধারে নিমজ্জিত চারিপাশ। ঢেউ খেলানো বাতাসে শুশু আওয়াজ তুলছে সর্বত্র। সেই আওয়াজে মনের গহিনী জাগে দিচ্ছে তীব্র ভয়ের শিহরণ। আকাশ থম মেরে আছে। বৃষ্টি নামার পূর্বাবস্থা যেন। মাঝে মাঝেই কালো কুচকুচে আকাশটা ভয়ানক গর্জন তুলে মনের অন্তঃস্থল শুদ্ধ করে কাঁপিয়ে দিচ্ছে। এমন গুমোট আবহাওয়ায় দুজন ব্যক্তির পদচারণ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। সামনের মানুষটি নির্বিকার ভঙ্গিতে হেঁটে চলছে। আশেপাশে কি হচ্ছে সেটাতে তার হেলদোল নেই। আর পেছনের মানুষটি অতিশয় বিরক্ত হয়ে বুকে রাগ পুষে পথ চলছে।
মাঝে মধ্যে আবার সামনের লোকটিকে চোখ দিয়ে ভস্ম করে ছাড়ছে। অনেকটা পথ এভাবে বিরামহীন হাঁটার পর পেছনের লোকটি আচমকা দাঁড়িয়ে গেল। পদচারণ শব্দ শুনে হুট করে থেমে গেল। সামনের লোকটি সচকিত হয়ে দৃষ্টি ঘোরালো। দুজন অজ্ঞাত পুরুষ একে অপরের তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে পেছনের পুরুষটি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে বলল, শালা কই নিয়ে যাইতাছস আমারে, আর কত দূর? সামনে থাকা পুরুষটি থমথমে মুখে থাকলেও নরম স্বরে জবাব দিল, আর একটু সামনে চলো, ওখান থেকে আরেকজন আমাদের সাথে যাবে, এতে কিন্তু তোমাদেরই লাভ। অধৈর্য হচ্ছ কেন, চলো। পেছনের লোকটি বিরক্তিতে মুখ কুচকালেও আর বাক্য ব্যয় না করে গটগট পায়ে কিছু দূর সামনে এগিয়ে গেল। এক পর্যায়ে একটা খোলা মাঠের নিকটে এসে পৌঁছালো তারা। বিশাল মাঠ, চারপাশে ঘন বন জঙ্গল। দুটি লোক মাঠের মাঝ বরাবর কোনো কিছুর আবছায়া দেখতে পেলে তারা এগিয়ে যায় সেদিকে। খুব সঙ্গোপনে সেই আবছায়ের কাছাকাছি এসে দাঁড়ালে পেছনের অধৈর্য পুরুষটি সরু চোখে চেয়ে থাকে। এক মানব ছায়ার পেছন দিকটা দৃশ্যমান তাদের চোখের সামনে। উচ্চতায় 6 ফিট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে এই লোক? এখানে এসে ভুল করলো না তো? অজ্ঞাত পুরুষটির ভাবনার মাঝে স্বাস্থ্যসম্মত পেটানো দেহের অধিকারী লোকটা আচমকা সামনে ফিরে চায়। অমনি বিদ্যুৎ ঝলকানির মৃদু আলোতে দৃশ্যমান হয় তার সম্পূর্ণ চেহারা। এ লোকের খাড়া নাক, লালচে ঠোঁট, সম্পূর্ণ দেহা বয়াব দেখে মেলুক সম্মোহিত হলেও তার ধারালো নজরে দৃষ্টি নিবদ্ধ হলে নিশ্চিত ক্ষণিকের জন্য যে কারো মনে ভীতিকর অবস্থার সৃষ্টি হবে। পিছু পিছু এত দূর আসা অধৈর্য পুরুষটিও সে তীক্ষ্ণ নজরে চেয়ে নাজেহাল হয়ে পড়ল। মুহূর্তে এই সর্বাঙ্গে ভয়ের শিহরণ জেগে উঠলে 2 পা পিছিয়ে যায় সে। সামনে থাকা লোকটিকে চিনতে একটু কষ্ট হচ্ছে না তার। এ তো প্রহর চৌধুরী। তবে তাকে এখানে ডেকে আনার মানে কি দাঁড়ালো? আজ কি তবে NSI সংস্থার ফিল্ড অফিসার প্রহরের জালে ফেসে গেল সে? অশান্ত দম ফেলে লোকটি আশেপাশে চাইলে দেখতে পেল তাকে নিয়ে আসা ব্যক্তিটি প্রহরের পাশে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এতে লোকটি আরো ঘাবড়ে গেল। বিপদ আসন্ন জেনে তৎক্ষণাৎ পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু থমথমে মুখে দাঁড়ানো প্রহর কিছু একটা ইশারা করতেই পেছন থেকে লোকটিকে আটকে ধরল তার টিম মেম্বাররা, যারা আগে থেকে উপস্থিত ছিল কিন্তু আড়ালে। লোকটাকে আটকানোর পর প্রহর ধীর কদম ফেলে তার কাছে এগিয়ে গেল। আগুন ঝরা দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে দেখল ইকবাল খানের কাছে একজন সহকারীকে, যে সহকারী সর্বদা তার সঙ্গে থাকে। দীর্ঘদিন যাবৎ বড্ড দৌড় করিয়েছে ওরা। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে NSI এর সদস্যদের বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে বেরিয়েছে। তবে এরা হয়তো ভুলে গেছিল গোয়েন্দা অফিসাররা কখনো হাল ছাড়ে না। একবার না পারলে দেখো শতবার প্রবাদের মতো এক একটা জিনিস বারবার রিসার্চ করে মূল অপরাধী পর্যন্ত পৌঁছে যায় তারা। ওদের যখন কোনোভাবেই ধরাশয়ী করা যাচ্ছিল না, তখন এক ভিন্ন পরিকল্পনা করে প্রহর। নিজের সহকারী আকাশকে ছদ্মবেশে পাঠিয়ে দেয় ইকবাল খানের অফিসে। মূলত কদিন আগেই অফিসের নাম করে কিছু লোক নিয়োগ দিচ্ছিল ইকবাল খান। কিন্তু প্রহর জানে সেই লোকগুলোকে কোন কাজে ব্যবহার করা হবে। সেটা জানতে পেরে নিয়োগ দিয়ে আজই ইকবাল খানের সহকারী রূপে যোগদান করে ছদ্মবেশের আড়ালে লুকায়িত থাকে আকাশ। অতঃপর সন্ধ্যার দিকে ফুসলিয়ে ফাসলিয়ে এটা সেটা বুঝিয়ে ইকবালের প্রধান সহকারীকে নিজের সাথে নিয়ে আসে। একজন বিশ্বস্ত মার্কুটের লোকের প্রত্যাশায় ইকবাল খানের সহকারীও চরম বুকার পরিচয় দিয়ে এই অবধি চলে আসে আকাশের কথায়। ওরা ভেবেছিল তারাই একমাত্র চালাক, বাকিরা বুকার স্বর্গে বাস করে। প্রহর নিজের কুচকানো কপাল সোজা করল। সামনে আবদ্ধ হয়ে থাকা লোকটির উদ্দেশ্যে পরক্ষণে গমগমে স্বরে বলল, ছটফট কম কর, আজ পালানোর কোনো রাস্তা পাবি না। ঝটপট সত্য কথা বলে দে, নয়তো আজ নিস্তার নেই তোর। ইকবালের সহকারী কালু তখনই বিদঘুটে ভাষায় গালি দিয়ে বলল, তোরা কি ভাবিস আমারে ধৈর্য আইনা সব সত্য জানতে পারবি? তাহলে শুইনা রাখ, এইটা কোনোদিন জানতে পারবি না। আমি মইরা গেলেও বলবো না। প্রহরের চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তেই। হিংস্র বাঘের ন্যায় রক্তচক্ষু নিক্ষেপ করে কালোর চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। গর্জন তুলে বলল, তুই ভাবতেও পারছিস না কি হবে তোর পরবর্তী অবস্থা। জানে বাঁচতে চাইলে বল, তোদের আস্তানা কোথায়? সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটির কণ্ঠ নিঃসৃত এক একটি গর্জনে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল কালো। মুহূর্তেই আকাশ ফেটে ঝমঝমিয়ে বৃষ্টি ধারা বইতে শুরু করলো। কালো নিজেকে ছুটানোর আপ্রাণ প্রচেষ্টা করে ব্যর্থ হয়ে একসময় থেমে গেল। প্রহর তখনও তীক্ষ্ণ চোখে তাকে পরখ করছে। ওর মুখ থেকে এভাবে সত্য বের হবে না বুঝতে পেরে প্রহর তার টিমকে ইশারায় কালোকে গাড়িতে তুলতে বলল। কিন্তু গাড়িতে নেওয়ার আগেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটালো কালো। নিজের এক হাত কোনোভাবে ছুটিয়ে প্যান্টের পকেট থেকে
একটা ধারালো ছুরি বের করে নিজের পেটের মধ্যস্থলে ঢুকিয়ে দিল। আচমকা এমন কাণ্ডে প্রত্যেকটা মানুষ বিস্ফোরিত নয়নে চেয়ে রইল সেদিকে। পেটের অভ্যন্তরে ছুরিটা পুরোপুরিভাবে ঢুকে গেলে গাল গাল করে রক্ত প্রবাহ শুরু হয়। তৎক্ষণাৎ মরণ ব্যথায় ছটফট করে মাটিতে ঢলে পড়ে কালু। বৃষ্টির তীব্রতর গতিতে কালুর শরীরের রক্তগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, টলটলে পানি স্রোতে ভেসে যায়। প্রহর সহ তার টিম মেম্বাররা সকলেই হতাশার নিঃশ্বাস ফেলে। অতঃপর কালুর বডি সার্চ করা হয়, কিন্তু একটা সুতাও খুঁজে পায় না, একটা ফোনও নেই। প্রহর চিন্তিত হয়ে আর তবে হাল ছাড়ে না। অতঃপর কালুর বডিকে পোস্টমর্টেমে পাঠিয়ে প্রহর ফিরে আসে নিজের নিরে। কিন্তু আধ ঘন্টার মাঝে সহকারী হিসেবে যোগদান করা আকাশের নিকট যে তথ্য আসে, তখন থেকেই প্রহরের বুকে শান্তি নেই। মাথায় ঘুরে বেড়াচ্ছে অনেক কিছু। সারা রাত নির্ঘুম কেটেছে তার। ভোরের দিকে চোখটা লেগে এসেছিল খানিক, কিন্তু গতকাল রাতের সেই সিনটা বারবার চোখের পর্দায় ভেসে ওঠাতে ঘুম হালকা ছুটে যায়। নিজের উপর অর্পিত দায়িত্ব ভার শান্তিমতো ঘুমাতে দিচ্ছে না তাকে। প্রহর নিভু নিভু দৃষ্টি ফেলে চারিপাশে তাকায়। প্রাপ্তি কোথাও নেই। সে এবার বালিশের পাশ থেকে নিজের ফোনটা চোখের সামনে ধরল। সকাল 9টা বেজে গেছে, অথচ ঘুম তাকে ছাড়ছেই না। প্রহর বিরক্ত মুখে উঠে বসলো। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে পুনরায় বিছানার কাছে আসলো। কিছুক্ষণ পায়চারি করলো। প্রাপ্তি আসছে না কেন? মেয়েটা কি করছে কে জানে। প্রাপ্তি টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত। ইতিমধ্যে অনেকেই চলে এসেছে টেবিলে। ইফতেখার সাহেব এসে প্রহর আর রাহাতের কথা জিজ্ঞেস করলো। প্রাপ্তি মৃদু হেসে বলল, আমি ডেকে আনছি। সর্বপ্রথম রাহাতকে ব্রেকফাস্ট করতে বলে প্রাপ্তি লাবণ্যের জন্য রুমে খাবার নিয়ে গেল। টেবিলে বেশি মানুষজন বিধায় নতুন বউ লাবণ্য লজ্জায় আর সেখানে গেল না। প্রাপ্তি সেটা বুঝতে পেরে তার খাবার ঘরে এনেছে। তার ভাই টেবিলে গিয়ে খাওয়া শুরু করেছে কিছুক্ষণ আগে। প্রাপ্তি খাবার টেবিলে রেখে লাবণ্যের দিকে তাকালো। আলতো হেসে বলল, খাবারটা খেয়ে নাও আপু, সবটা শেষ করবে কিন্তু। লাবণ্য মুচকি হেসে মাথা নাড়ল। প্রাপ্তিও হেসে তৎক্ষণাৎ চলে গেল রুম থেকে। তবে প্রাপ্তির আপু ডাকটা এখন আর লাবণ্যের ভালো লাগছে না। মেয়েটা কবে তাকে আদর করে ভাবি বলে ডাকবে? তার ভাই তো একটাই, বাকি কাজিনগুলো সবাই প্রাপ্তির চেয়ে বয়সে ছোট। লাবণ্যকে ভাবি না ডাকলে আর কাকেই বা ডাকবে? নিজের এসব অবান্তর ভাবনায় লাবণ্য নিজেই হাসলো। সেই সাথে সর্বাঙ্গে ভর করলো একরাশ লজ্জারা। বউ ভাতের পরদিন আজ সকলে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নিজের বাসায় চলে যেতে। রাতের চাচা চাচি কাজিনরা আর কিছু আত্মীয় স্বজন সকলেই চলে যাবে বিকালের দিকে। রাহাত এবং নুহার পরিবার অলরেডি চলে গেছে। তবে প্রাপ্তির ছোট মামি বেশ কিছুদিন লাবণ্যের পাশে থাকবেন বলেছেন। হুট করে একটা মেয়ের উপর পুরো সংসারের দায়িত্ব দিয়ে তো এভাবে চলে যাওয়া যায় না। এর জন্য সময়ের প্রয়োজন। লাবণ্যকে সহজ স্বাভাবিক করে তবেই তিনি বিদায় নেবেন এখান থেকে। প্রাপ্তি তার মামির এই সিদ্ধান্তে বেশ সন্তুষ্ট হলো। প্রত্যয়ও হালকা হেসে নিজের সন্তুষ্টি প্রকাশ করলো। দুপুরের দিকে প্রাপ্তি নিজের মামার বাসা থেকে স্বামীর বাসায় গেল। সে খবর পেয়েছে রাত্রে একটু অসুস্থ, কিছু খেতে পারছে না, শুধু বমি করছে। তাছাড়া সকালে ব্রেকফাস্টের পর প্রহরও এখানে চলে এসেছে। তার নাকি ঘুম প্রয়োজন। প্রাপ্তি কাল রাতে কুম্ভকর্ণের মতো ঘুমালেও সকালে উঠে এটুকু বুঝতে পেরেছে প্রহর হয়তো সারা রাত ঘুমায়নি। কদিন যাবতই তাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে। চিন্তিত হয়ে ঘুমও বাদ দিয়েছে সে। তার মনে কি চলছে কে জানে। প্রাপ্তি বাসায় ঢুকে প্রথমেই রাত্রির রুমে গেল। রাত্রি ঘুমিয়ে আছে এখন, আর তার শাশুড়ি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রাপ্তি রাজিয়া বেগমের সাথে বেশ কিছুক্ষণ আলাপে মশগুল থেকে নিজেদের রুমে গেল। রুমে প্রবেশ করে প্রহরকে উপর হয়ে শুয়ে থাকতে দেখলো। গভীর ঘুমে বিভোর সে। প্রাপ্তি মৃদুশ্বাস ছেড়ে এগিয়ে গেল তার কাছে। প্রহরের নিকট বসে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। ইদানিং মানুষটার চিন্তিত চেহারাটা দেখলে বুকে বড্ড যন্ত্রণা হয় তার। মন অশুভ সংকেত দেয় বারবার। অনেক কাল পর সে সুখের দেখা পেয়েছে। এবার তার এই সুখ কেড়ে নিতে কোনো হায়নার আগমন ঘটবে না তো? এসব চিন্তায় অস্থির থাকে সে। প্রহরকে ছাড়া জীবন কাটানোর কথা ইদানিং সে চিন্তাই করতে পারে না। এই মানুষটার বুকই তো প্রাপ্তির সবচেয়ে নিরাপদ স্থান। তার কিছু হলে কেমন করে জীবন অতিবাহিত করবে সে? এসব ভাবনা ভাবতে না চাইলেও বারবার মনে চলে আসে। প্রাপ্তি তৎক্ষণাৎ সে ভাবনা ছেড়ে ফেলতে চায়। মাথা নামিয়ে প্রহরের প্রশস্ত পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। আনমনে বলে, খুব ভালোবাসি আপনাকে। গভীর ঘুমিয়ে নিমগ্ন প্রহরের তন্দ্রা ভাব কাটে পাখির কলকাকলিতে। চারপাশ হতে পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। ঘুমের রেশ হালকা ছুটলে প্রহর ধীরে ধীরে চোখ খুলে আশপাশে চায়। সকাল হয়ে গেল কিনা সে বুঝতে পারছে না। কেউ তাকে ডাকেনি কেন? মাথা চেপে তৎক্ষণাৎ উঠে বসে প্রহর।
সতর্ক দৃষ্টিতে পুনরায় চারিপাশে নজর বুলায়। সকাল না বিকাল বোধগম্য না হলে সে নিজের ফোনটা হাতে তুলে নেয়। বিকাল 4টা বাজে এখন। সময় দেখে প্রহর নিশ্চিন্ত হয়ে তখনই ওয়াশরুমে যায়। একেবারে গোসল সেরে বেরিয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়। রুম থেকে বের হবার আগে একবার পিছু ফিরে চায়। তার দৃষ্টি বারান্দা ভেদ করে প্রাপ্তির মামাদের বাসায় গিয়ে থামে। কিছুক্ষণ চেয়ে থেকে দীর্ঘশ্বাস নেয়। প্রাপ্তিকে খুব দরকার ছিল তার এখন, অথচ মেয়েটা আসলো না। প্রহর আর ভাবনা চিন্তা না করে রুম থেকে বের হলো। মায়ের রুমের দিকে এগোতেই প্রাপ্তিকে হাসি মুখে বের হতে দেখলো। প্রহর আশ্চর্য হয়ে তৎক্ষণাৎ পা থামিয়ে পলকহীন চেয়ে থাকলো। আর প্রাপ্তির ভ্রু কুঁচকে গেল প্রহরকে রেডি হয়ে কোথাও যেতে দেখে। সে খানিক এগিয়ে প্রশ্ন করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।